নতুন বাজেটে কেরোসিন তেলের দাম 25% বৃদ্ধি পায়। শতকরা কত ভাগ কেরোসিন তেলের ব্যবহার কমালে ওই বাবদ খরচের কোনো বৃদ্ধি হয় না? বোঝার চেষ্টা করো। আমি কেরোসিন তেলের দাম ধরে নেব 100 টাকা। যদি 25% বৃদ্ধি পায় সেক্ষেত্রে কত হবে বেড়ে? 125 টাকা হবে। এবার যদি বোঝার চেষ্টা করো কত বেড়েছে? 25 টাকা বেড়েছে। আর এই 25 টাকা কতর মধ্যে থেকে কমাতে হবে? 125-এর মধ্যে থেকে আমাকে কমাতে হবে। আর 100 দিয়ে গুণ করলে এটা পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এবার যদি কাটাকাটি করে নাও তোমাদের অ্যান্সার চলে আসবে। এবার যদি দেখো 25 দিয়ে যাচ্ছে, 5×25 125, আবার 5 দিয়ে কাটো, 5×20 100। এখানে তোমার 20% কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। একজন ব্যাটসম্যান 98 রান করে, যার মধ্যে 4টে বাউন্ডারি আর 6টা ছক্কা আছে। ওই ব্যাটসম্যান উইকেট দুটির মধ্যে দৌড়ে মোট কত শতাংশ রান করেছে জিজ্ঞাসা করেছে। বোঝার চেষ্টা করো। সে 4টে 4 মেরেছে, মানে 4×4 16 রান সে করেছে 4 মেরে। 6টা 6 মেরেছে, 6×6 মানে 36 রান সে কী করে করেছে? সে 6 মেরে করেছে। দুটোকে যোগ করে দাও, সেক্ষেত্রে 6×2 হাতে থাকলো 1, এখানে 5। 52 রান সে 4 আর 6 মেরে করেছে। টোটাল রান করেছে কত? 98। বেসিক্যালি 98 থেকে যদি আমি 52 বাদ দিই, সেক্ষেত্রে সে দৌড়ে রান করেছে যেটা সেটা বেরিয়ে যাচ্ছে। বুঝতে পারছো? 98 থেকে যদি আমি 52 বাদ দিই, যেটা দৌড়ে রান করেছে সেটা পড়ে থাকবে। এখানে 6 আর এখানে 4, 46 রান সে করেছে দৌড়ে। বুঝতে পারছো? 46 রান সে দৌড়ে করেছে। আর কতর মধ্যে করেছে? 98 রান। 98 রানের মধ্যে সে 46 রান দৌড়ে করেছে। আর 100তে করবে কত সেটা আমাকে জিজ্ঞাসা করেছে। এইটাকে সলভ করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। 2 দিয়ে কাটো, 2×2 4, 3×2 6। এখানে যদি 2 দিয়ে কাটো, 4×2 8, 9×2 18। এবার যদি দেখো ওপরে কী হয়ে যাচ্ছে? 2300। ওপরে পড়ে যাচ্ছে তোমার 2300, আর নিচে কত আছে? 49। এইটাকে ভাগ করে দাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এবার এই 49টাকে আমি 50ই ধরে নেবো। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কী হচ্ছে? 5×4 20। বুঝতে পারছো? 4 দিয়ে যাচ্ছে, 5×4 20। বেসিক্যালি 4 দিয়ে যাচ্ছে, এখানে 200 হচ্ছে। 200 থেকে 4 কমিয়ে নেব। বুঝতে পারছো? 49 যেহেতু, সেক্ষেত্রে কত হচ্ছে? 196। আচ্ছা, এখানে 4 পড়ে থাকছে, আর এখানে যদি দেখো হাতে 1 পড়ে আছে, মানে এখানে 3 পড়ে আছে, আর একটা শূন্য আসছে। এবারে কী হবে? আবার 5 ধরে নিচ্ছি, 5×6 30 হচ্ছে। 5×6 30, আর এখানে 6 বাদ দেবো, মানে 294 হয়ে যাচ্ছে, তাই তো? এবার যদি দেখো 6 আর এখানে কত পড়ে আছে? তোমার 4, মানে 46 পূর্ণ তোমার 46-এর 49। এটা তোমার কোথায় আছে দেখো? অপশান ডিতে আছে। অপশান ডি এখানে কারেক্ট হয়ে যাবে। 100 মিটার দীর্ঘ একটি ট্রেন তার বিপরীত অভিমুখে 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পথব্রজে গতিশীল একটি ব্যক্তিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগে। ট্রেনটির গতিবেগ হলো। যদি বোঝার চেষ্টা করো, এখানে ট্রেনটার ডিস্টেন্স দেওয়া আছে, আর এখানে কত সেকেন্ড সময় ক্রস করছে সেটা বলে দেওয়া আছে। এক সাইড থেকে ট্রেন যাচ্ছে, আর এক সাইড থেকে লোকটা আসছে। যদি বোঝার চেষ্টা করো, এখানে রিলেটিভ স্পিডের গল্প চলে আসছে, আর রিলেটিভ স্পিড যোগ করতে হয় যখন একে অপরের দিকে আসছে। যদি একই দিকে যায় সেক্ষেত্রে রিলেটিভ স্পিড আমাকে বিয়োগ করতে হতো। আচ্ছা, এখানে যদি দেখো, এখানে রিলেটিভ স্পিডের গল্প কত চলে আসছে? ডিস্ট্যান্স আপন এখানে টাইম, ডিস্ট্যান্স আপন টাইম। এখানে ডিস্ট্যান্স বলে দেওয়া হচ্ছে 100, আর টাইম বলে দেওয়া হচ্ছে 6 সেকেন্ড। এটা বেসিক্যালি বেরিয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে বেরোচ্ছে। আমি এটাকে কী করবো? কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাব। কত দিয়ে গুণ করতে হবে? 18/5 দিয়ে আমাকে গুণ করতে হচ্ছে। এটা বেসিক্যালি কিলোমিটার পার ঘন্টা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এইটাকে যদি আমি সলভ করি, সেক্ষেত্রে কী হবে? 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 3×6 18। 5 দিয়ে কাটো, 5×20 100। এখানে বেসিক্যালি বেরিয়ে যাচ্ছে কত? 3×20 60। 60 কিলোমিটার পার ঘন্টা বেসিক্যালি এর রিলেটিভ স্পিড বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যদি বোঝার চেষ্টা করো, একে অপরের দিকে আসছে, এখানে রিলেটিভ স্পিড কী করতে হচ্ছে? যোগ করতে হচ্ছে। এখানে যদি ভালো করে খেয়াল করে দেখো, লোকটার স্পিড বলে দেওয়া আছে, আর টোটাল স্পিড আমার বেরিয়ে গেছে। এখান থেকে টোটাল স্পিড থেকে যদি আমি লোকটার স্পিড বাদ দিই, ট্রেনটার গতিবেগ পড়ে থাকবে। বুঝতে পারছো? 60 থেকে যদি আমি 5 বাদ দিই, কত পড়ে থাকবে? 55 কিলোমিটার পার ঘন্টা। এটা হয়ে গেল ট্রেনটার গতিবেগ। অপশান ডি কারেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন, এ এবং বি এর বার্ষিক আয়ের অনুপাত 5:4 এবং তাদের বার্ষিক ব্যয়ের অনুপাত 3:2। যদি বছরের শেষে তাদের প্রত্যেকে 1600 টাকা করে সঞ্চয় করে, তাহলে এ এর বার্ষিক আয় হলো। যদি বোঝার চেষ্টা করো, তাদের আয়ের অনুপাত কত বলে দিয়েছে? এ আর বি এর আয়ের অনুপাত বলে দিয়েছে 5:4, আর ব্যয়ের অনুপাত বলে দেওয়া আছে কত? 3:2। যদি দেখো এদের ডিফারেন্স কত? 2-এর ডিফারেন্স। এখানেও যদি দেখো 2-এর ডিফারেন্স, তাহলে আমাকে এক্সট্রা আলাদা করে চেঞ্জ করতে হচ্ছে না। এখানে 2-এর ভ্যালু কত বলে দেওয়া আছে? 2-এর ভ্যালু বলেই দেওয়া আছে কত? 1600। আর আমাকে জিজ্ঞাসা করেছে এ এর বার্ষিক আয় কত। এর বার্ষিক আয় কত?
5, 2-এর ভ্যালু যদি 1600 হয় তাহলে 1-এর ভ্যালু কত হবে? 800। আর 5-এর ভ্যালু কত হবে? সেক্ষেত্রে 5 8 40, তোমার বেসিক্যালি 4000 টাকা কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। কোনো একটি দ্রব্যের ক্রয় মূল্য চিহ্নিত মূল্যে 64%। ওই দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করলে লাভের হার কত হবে? বেসিক্যালি আমি এটার মার্ক প্রাইস ধরে নেবো কত? 100 টাকা। এখানে মার্ক প্রাইসের 64% বলেছে এর কস্ট প্রাইস। এর কস্ট প্রাইস কত বলেছে? 64 টাকা। 100 টাকা যদি মার্ক প্রাইস হয়, 64 টাকা হয়ে যাচ্ছে এর কস্ট প্রাইস। এবার কী বলে দেওয়া আছে? ওই দ্রব্যটি 12% ছাড়ে বিক্রি করা হলে, 12% যদি ছাড় দেওয়া হয়, 100 থেকে যদি 12% ছাড় দেওয়া হয় কত টাকায় বিক্রি করা হবে? 88 টাকা এটাকে বিক্রি করা হচ্ছে। এটা হচ্ছে সেলিং প্রাইস। আচ্ছা, এবারে যদি দেখো জিজ্ঞাসা করেছে কি লাভের হার কত, ডিফারেন্স কত কস্ট প্রাইস থেকে আর সেলিং প্রাইসের ডিফারেন্স কত হয়ে যাচ্ছে? 4 আর এখানে 2, 24 টাকা ডিফারেন্স হয়ে যাচ্ছে। আচ্ছা, এই 24 টাকা অলওয়েজ নিচে কি চলে আসবে? অলওয়েজ নিচে চলে আসছে তোমার কস্ট প্রাইস। কস্ট প্রাইস কত হচ্ছে? 64 টাকা। 64 টাকার মধ্যে থেকে 24 টাকা লাভ হয়েছে। বুঝতে পারছো? এটাকে আমি 100 দিয়ে গুণ করে দিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে তোমার পার্সেন্টেজ। এটাকে সলভ করে নাও, তোমাদের অ্যান্সার চলে আসবে। কাটাকাটি করো, 4 দিয়ে যাচ্ছে 4 6 24, এখানে যদি দেখো 4 ছিল 64 হয়ে যাচ্ছে। আবার যদি কাটো সেক্ষেত্রে 3 দুগুণে 6, এটাকে যদি আবার 2 দিয়ে কাটো 8 দুগুণে 16। আবার যদি এটাকে 4 দিয়ে কাটো 4 25 100, আর এখানে 4 দুগুণে 8। এবার যদি দেখো 3 25 কত হচ্ছে? 75। 75কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো কত হবে? 37.5। এটা হচ্ছে তোমার তোমার অ্যান্সার। বুঝতে পারছো? এত % লাভ হচ্ছে। এখানে তোমার অপশান এ কারেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন এখানে বলে দেওয়া আছে, এখানে যদি দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কী আছে? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হয়ে যাচ্ছে তোমার এ মাইনাস বি হোল ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার যদি ভালো করে খেয়াল করে দেখো, এই নিচে ওই জিনিসটাই করে দেওয়া আছে। নিচে ওই জিনিসটাই করে দেওয়া আছে। নিচে কী দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই জিনিসটা দেওয়াই আছে অলরেডি। এইটা থেকে এইটা কেটে যাবে। বুঝতে পারছো? বেসিক্যালি এইটাই আমাকে সলভ করতে হতো, শুধু যা সূত্রটা এইটাই আমাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। যদি আমি 0.362 থেকে 0.100 বাদ দিই, কত পড়ে থাকবে? সেক্ষেত্রে তোমার 0.262 পড়ে থাকবে। এটা তোমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে। অপশান বি কারেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন, এ এবং বি একত্রে একটি কাজ 30 দিনে করতে পারে। এ 16 দিন কাজ করার পর বি বাকি কাজ 44 দিনে শেষ করে। পুরো কাজটি বি একা কত দিনে করতে পারে? এখানে এ আর বি দুজনে মিলে 30 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। এখানে এ যদি পার ডে এ অংশ করে কাজ করে, বি যদি পার ডে বি অংশ করে কাজ করে, তাহলে টোটাল ওয়ার্কটা কত হচ্ছে? টোটাল ওয়ার্কটা বেসিক্যালি এ প্লাস বি এর সাথে 30 গুণ করতে হচ্ছে, মানে 30 এ প্লাস 30 বি হয়ে যাচ্ছে টোটাল ওয়ার্ক। বুঝতে পারছো? আর এক সাইডে বলে দেওয়া আছে এ 16 দিন কাজ করেছে, বি 44 দিন কাজ করেছে। 16 এ প্লাস 44 বি, এই দুটো, এটাও টোটাল ওয়ার্ক আর এইটাও টোটাল ওয়ার্ক। আমি টোটাল ওয়ার্ক দুটোকে ইকুয়াল রাখতেই পারি। সেক্ষেত্রে বেসিক্যালি 30 এ প্লাস 30 বি এই দুটোকে আমি ইকুয়াল রেখে দিলাম। সেক্ষেত্রে এই 16 এ পার এটাকে কী করবো? ডান দিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে কত পড়ে থাকছে? 14 এ। আর এই পারে যদি 30 বিটাকে যদি এই পারে নিয়ে আসি, কত পড়ে থাকবে? 14 বি পড়ে থাকবে। 14 14 কেটে গেল। এ ইজিক্যাল টু বি। বুঝতে পারছো? এদের এফিসিয়েন্সিটা কি? ইকুয়াল। এ যা কাজ করতে পারে বিও সেম কাজ করতে পারে। এখানে এবার বলে দেওয়া আছে দেখো, এ আর বি 30 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। এ আর বি 30 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। এদের এফিসিয়েন্সিও সেম। এদের যদি এফিসিয়েন্সিও সেম হয়, সেক্ষেত্রে এরা যদি দুজনে মিলে 30 দিনে কাজটা কমপ্লিট করতে পারে। দুজনে মিলে 30 দিনে কাজটা কমপ্লিট করছে। যদি একজনকে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই ডবল সময় লাগাবে। 30কে 2 দিয়ে গুণ করে দেবো। 30কে 2 দিয়ে গুণ করে দিলে কত হবে? 60 দিন। কাজটা 60 দিনে কমপ্লিট হবে। অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? পরবর্তী প্রশ্ন, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরে দ্বিগুণ হয়। ওই একই পরিমাণ টাকা ওই একই চক্রবৃদ্ধি সুদের হারে 8 গুণ কত বছরে হবে? যদি বোঝার চেষ্টা করো, এখানে বলে দেওয়া আছে দ্বিগুণ হয় কত বছরে? দ্বিগুণ হয় 5 বছরে, এটা বলে দেওয়া আছে। তাহলে 4 গুণ হবে কত বছরে? এটা ডবল হচ্ছে। এটা ডবল বেসিক্যালি আরও 5 বছরে হবে। আরও 5 বছরে এটা ডবল হয়ে যাচ্ছে। আচ্ছা, এর যদি আরও এটাকে যদি দ্বিগুণ করা হয়, 4কে যদি আমি দ্বিগুণ করি, সেক্ষেত্রে 8 গুণ হয়ে যাচ্ছে। 8 গুণ কত বছরে হচ্ছে? আরও 5 বছরে হচ্ছে। বুঝতে পারছো? 5 বছর 5 বছর করে ডবল হয়ে যাচ্ছে।
এবার যদি ভালো করে খেয়াল করো, 8 গুণ হয় কত বছরে? 5 + 5 + 5, মানে 15 বছরে এটা তোমার বেসিক্যালি 8 গুণ হচ্ছে। এখানে তোমার অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। এটা বেসিক্যালি কীভাবে চলে তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে 2⁻³ = 5 × 3। বেসিক্যালি এই 2 যেই জিনিসটা যায় না, সেই জিনিসটা এটা গুণে চলে আসে। এইটা হয়ে যাচ্ছে এর নিয়ম। এখানে তোমার অপশান সি কারেক্ট হয়ে যাচ্ছে। তুমি এটাকে শর্টে মনে রাখতে পারো বা এইটাকেও তুমি মনে রাখতে পারো, যেটা সুবিধা।